এটা নিয়ে আরও স্পেকুলেশন হবে, এটা আমরা চাই না। এই জন্য আমরা আজকেই দ্রুততম সময়ের ভিতরেই আপনাদেরকে অনুরোধ করেছি আমাদের পুলিশ অফিসে উপস্থিত হওয়ার জন্য। আপনারা আমাদের আবেদনে অনুরোধে সাড়া দিয়ে আমাদের অফিসে উপস্থিত হয়েছেন, যথাসময়ে আপনারা এসেছেন। আমরা যথাসময়ে এখানে আপনাদেরকে কার্যক্রমগুলো করতে পারিনি, এই জন্য আমরা আন্তরিক আমার বিশ্বাস আপনারা এটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমরা আজকে দুইটা বিষয় নিয়ে কথা বলবো। আপনাদের শোনা যাচ্ছে না? এই স্পিকার বন্ধ নাকি? ঠিক আছে, ওইগুলো বন্ধ করে কেন? আমার এটা তো আরো হয়। এখন শোনা যায়? এখন শোনা যায় না? আপনার এই যে এখানে অনেকগুলো মাইক্রোফোন, তো এটারে ভালো করে নাড়ানো যাচ্ছে না। এইটা দিয়ে দাও সবাইকে একটা করে, দুটো দাও। আচ্ছা, আমরা একটা বিষয় নিয়ে আজকে প্রথমত আলোকপাত করব। আমাদের এখানে আমাদের শহরেরই একজন নিবাসী, ভোলা শহরের মোহাম্মদ সাইফুল্লাহ আরিফ, বয়স 30। ওনার পিতার নাম মোহাম্মদ বশির উদ্দিন। কালীবাড়ি রোডে 3 নং ওয়ার্ডের কালীবাড়ি রোডে বাসা, মসজিদে নববীর পেছনে, ভোলা পৌরসভার। ওনার আরেকটা পরিচয় ছিল, উনি ভোলা সদর উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি। ওনার বাসার সামনে, ওনার বাবার বাসার সামনে তার মৃতদেহ পাওয়া যায় গত 30/8/2025 তারিখ ভোরবেলা। ওনার বাবাই প্রথমত তার মৃতদেহটি শনাক্ত করেন রক্তাক্ত অবস্থায়। তারপর পুলিশকে খবর দিলে পুলিশ ওখানে যান। যাওয়ার পরে আমরা বিধি মোতাবেক আইনগত সমস্ত প্রক্রিয়া সম্পন্ন করার পর আমরা একটা হত্যা মামলাও রুজু করা হয় এবং সেটা নিয়ে আমাদের তদন্ত চলমান ছিল। প্রাথমিকভাবে আমরা এরকমই ধারণা করেছিলাম যে এটা কোনো এক দুষ্কৃতকারী হয়তো তাকে নৃশংসভাবে হত্যা করেছে। পরবর্তীতে আমাদের যে তদন্তের বিষয় আছে সেগুলো নিয়ে আমরা যাচাই বাছাই করি। তার এটা একটু আমাকে যদি পাওয়ার পয়েন্ট আমি প্রেজেন্টেশনটা দিতে পারতাম তাহলে আপনারা আরেকটু ভালোভাবে এটা অবহিত হতেন। আমি একদম প্রত্যেকটা বিষয় আপনাদের কাছে ব্যাখ্যা করে বোঝাতে পারতাম। তারপরে আপনারা প্রশ্নগুলো করলে আমার মনে হয় আরো ভালো হবে। কিন্তু এটা কি সম্ভব হবে এখানে? আচ্ছা, ওটা দেখলে আপনাদের জন্য ভালো হবে। আমরা যেটা পেয়েছি, উনি একটু হতাশাগ্রস্ত ছিলেন তার ব্যক্তিগত জীবনের কারণে, নানা রকম। আমাদের কাছে আরো কিছু বিষয় আছে, একটু মাদকের সঙ্গেও সম্পৃক্ততা ছিল এবং মাদক সেবনের সঙ্গেও সম্পৃক্ত ছিলেন। ওনার বাড়িতে উনি একটা কক্ষে থাকতেন এবং ওইখানে সিগারেট, ধূমপান সহ আর অন্যান্য মাদকের সঙ্গে ওনার জড়িত হওয়ার আমরা প্রমাণ পেয়েছি। উনি রাতের বেলা দীর্ঘ সময় পর্যন্ত ছাদে এবং ভবনে উনি পায়চারি করতেন, ঘুরতেন। তো ওই দিনও উনি এরকম রাতের বেলা পায়চারি করা অবস্থায় ওনার যে ওইটা একটা 3 তলা ভবন, 4 তলার ছাদ আছে এবং নির্মাণাধীন ভবন। সিঁড়িতে সেভাবে ওখানে প্রতিরোধ ব্যবস্থা নেই, প্রোটেকশন নেই। উনি যখন 3 তলা থেকে 4 তলায় ওঠেন তখন ওই সিঁড়ি থেকে, ওই দিন আবার একটু বৃষ্টি ছিল রাতের বেলা, এটা 3টা থেকে 5টা, ভোর 5টার যে কোনো এক সময় ওখানে উনি হয়তো ওই পিছল খেয়ে বা স্লিপ করে দুর্ঘটনাজনিত কারণে নিচে পড়ে যান এবং তার বডিতে আমরা যে ইনজুরি পেয়েছি শুধু মাথায় স্কাল ভেঙে গেছে, স্কালে ইনজুরি পেয়েছি আর হাতে তার একটা হাতের কবজি ভাঙা পেয়েছি। এছাড়া তার পুরো দেহে আর কোথাও তেমন কোনো বলার মতো ইনজুরি পাইনি। তো এটা থেকে আমরা তারপরে আরো করি, নিচে যেই জায়গাটা উনি পড়েছেন সেই জায়গাটায় সিমেন্টের বস্তা ছিল, আরো কিছু পাথর ছিল, আর হচ্ছে 3 তলার যে সিঁড়ি উঠার যে অংশটা ওই জায়গায় ভাঙা ছিল 4 তলায়, আর 3 তলায় ওটার ভাঙা একটা অংশ নিচে পড়া ছিল এবং যে জায়গায় ওনার মৃতদেহ পাওয়া যায় ওইখানেও কিছু ভাঙা ঢালাইয়ের অংশ পড়া ছিল। আর আমরা ওনার বাবার কাছ থেকে যে স্টেটমেন্ট পেয়েছি, ওনার প্রাথমিক যে উনি আমাদেরকে তথ্য দিয়েছেন সেই তথ্য থেকে জানা যায় উনি তাকে উল্টো অবস্থায় পেয়েছিলেন, মানে ও ডেড বডিটা উল্টো অবস্থায়, মানে যেটাকে আমরা উপর হওয়া বলি, উপর হওয়ায় ছিল এবং উনি তাকে চিৎ করে শোয়ানোর পরে তারপরে তো উনি যখন ডাক চিৎকার করেন আশপাশ থেকে লোকজন আসে, তারপরে পুলিশেও খবর দেওয়া হয়, পুলিশও যান।
তো সার্বিক বিষয় বিশ্লেষণ করে আমরা যেটা পেয়েছি, এটা একটা দুর্ঘটনাজনিত মৃত্যু। উনি তিনতলা থেকে যখন 4 তলায় ওঠেন তখন ওই সিঁড়িকোটা থেকে ওইখানে ওই ঢালাই ভেঙে নিচে পড়ে ওনার এই মর্মান্তিক মৃত্যুটি হয়েছে। তো এটা কোনো হত্যাকাণ্ড ছিল না, যদিও আমরা একটা হত্যা মামলা নিয়েছিলাম প্রাথমিক ধারণা থেকে। এইটা আমরা এই রহস্য এইভাবে আমরা এটা উদ্ঘাটন করতে সক্ষম হয়েছি। আর আমরা আপনাদেরকে সেটার একটা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন আছে, প্রত্যেকটা পিকচারকে এখানে আপনাদেরকে দেখিয়ে এটা মোটামুটি একটা ধারণা দিতে চেয়েছি। আমরা প্রস্তুতও আছি, আপনারা যদি সময় দেন আমরা সেটা আপনাদেরকে পরিবেশন করব এখানে। আরেকটা হচ্ছে আমাদের খুব সাম্প্রতিক যে একটা হত্যাজনিত ঘটনা হয়েছে, সেটা হচ্ছে আমাদের চরনওয়াবাদ এলাকায় আমাদের একজন স্বনামধন্য আলেম এবং উনি মুহাদ্দিস, পাশাপাশি উপজেলা মসজিদের খতিব জনাব আমিনুল হক ওরফে নুমানি হুজুর, ওনার নিজ ঘরে উনি ছুরিকাঘাতে নৃশংসভাবে মৃত্যুবরণ করেন গত 6-9 তারিখ 2025 রাত 9টার দিকে আনুমানিক উনি ছুরিকাঘাতে নিহত হন। তারপর এটা শোনার সঙ্গে সঙ্গে ওখানে যারা আশপাশে তার শুভাকাঙ্ক্ষী বা আশপাশে প্রতিবেশী ছিলেন তারা তো তাকে হাসপাতালে নিয়ে আসেন, আর পুলিশ 999-এর মাধ্যমে খবর পেয়ে ওখানে যায়, পাশাপাশি হাসপাতালেও যায়। হাসপাতালে উনি চিকিৎসাধীন অবস্থায় কিছুক্ষণের মধ্যেই উনি মৃত্যুবরণ করেন। আমরা এইটা থেকে এটা একটু ক্লুলেস ছিল আমাদের কাছে, তবে আমরা শুরু থেকেই এটা একটা ধারণা ছিল যে খুব নিকট কেউ ওনাকে এই হত্যাটা করেছে। আমি ওই সময় ব্যক্তিগতভাবে ওই দিন আমি স্টেশনে ছিলাম না, এবং আগের যে ঘটনাটা বললাম সাইফুল্লাহ আরিফ, ওই দিনও আমি স্টেশনে ছিলাম না, পরবর্তীতে আমরা এসে কাজ শুরু করেছি। এটা নিয়েও তাৎক্ষণিকভাবে আমাদের জেলা পুলিশের কয়েকটা টিম কাজ শুরু করে, আমাদের থানা পুলিশের টিম প্লাস হচ্ছে ডিবির এবং সাইবার, ওরা কয়েকটা টিমে ভাগ হয়ে কাজ শুরু করে এবং তারা অত্যন্ত পরিশ্রম করেছে, প্রত্যেকটা বিষয়কে পুঙ্খানুপুঙ্খানু বিশ্লেষণ করেছে। এবং আমরা এটা যে এবং আমরা একটু আপনাদেরকে এই বিষয়টা একটু অবহিত করি, আমরা প্রত্যেকটা ক্ষেত্রেই এটা চেষ্টা করি যেন কোনো একজন নিরপরাধ ব্যক্তি কোনো একটা দুর্ঘটনা বা অপরাধ হলে হয়রানির শিকার না হন। এই ধৈর্যটুকু আমাদের একটু ধারণ করা উচিত, কিন্তু অনেকেরই এই ধৈর্যটা হয়তো থাকে না। আমরা এটা চেষ্টা করেছি সবসময়, প্রত্যেকটা ক্ষেত্রেই চেষ্টা করি, কিন্তু আমাদের আন্তরিকতা সবসময় থাকে এই অপরাধের রহস্য উদ্ঘাটনের জন্য। এক্ষেত্রে আমরা আমাদের দায়িত্বে অবিচল ছিলাম, আপনাদের অনেকের সহযোগিতা ছিল, আন্তরিকভাবে আপনারা আমাদেরকে সহযোগিতা করেছেন। সেটার ফলশ্রুতিতে আমরা গতকালকে মোটামুটি নিশ্চিত হই, গতকালকে মানে 12 তারিখ, যে এইটা কে এই হত্যাকাণ্ডটা সংঘটিত করেছে। তারপর সেটা নিয়ে আমরা কাজ করি এবং এর ভিতরে আমরা অনেকগুলো সাক্ষ্য সংগ্রহ করেছি। এর মধ্যে প্রাথমিকভাবে আমরা যে ওই দিন ঘটনাস্থলে গিয়ে যে সাক্ষ্যগুলো পেয়েছিলাম, এই বিষয়ে এটা নিয়ে আমাদের একটা পাওয়ার পয়েন্ট আছে, আমি ছবিগুলো আপনাদেরকে দেখাবো। প্রাথমিকভাবে যে সাক্ষ্যগুলো পেয়েছিলাম আমরা, ওনার দেহে আমরা মেজর 4টা, গুরুতর 4টা আঘাতের চিহ্ন পেয়েছিলাম, ধারালো অস্ত্রের আঘাত। এছাড়া বুকের পাশে একটা দাগ ছিল, আঘাতগুলো ছিল বুকে, পেটে, ঘাড়ে, খুবই পরিকল্পিত আঘাত, ধারালো অস্ত্রের আঘাত। এবং ওনার ঘরে রক্ত ছিল, মানে একদম অনেক রক্ত ছিল, কিন্তু খুব ধস্তাধস্তির কোনো আমরা চিহ্ন পাইনি। তারপরে আমরা আমাদের যে টিম গিয়ে ওনার ঘরের থেকে পিছনের দিকে যেতে একটা টি শার্ট একটা ব্যাগে পায়, আমাদের অনেকেই ওখানে ছিলেন, একটা গেঞ্জি, টি শার্ট মানে গেঞ্জি, ওটা একটা ব্যাগে ছিল, খুব পরিপাটি করা ছিল। তারপরে একটু পিছনে যাওয়ার পরে যে দিক দিয়ে খাল আছে ওইখানে গিয়ে ওই গাছের উপরে কিছু ব্লাড স্পট পায়, রক্তের কিছু ফোঁটা ছিল। তো এর কিছু পরে গিয়ে আমরা একটা মাস্ক পেয়েছিলাম, আপনারা অনেকেই সাথে ছিলেন, আমাদের টিম ওই দিনই পেয়েছে একটা ফেস মাস্ক, এগুলো আমরা ওই দিন পেয়ে যাই। তারপরে আমরা নানাভাবে ওখানে যারা ফার্স্ট রেসপন্ডার ছিলেন, তারপরে যারা গিয়েছেন, তারপরে আমরা ডিজিটালি যত রকমের তথ্যগুলো আছে সেগুলো নিয়ে আমরা বিশ্লেষণ করেছি। ওনার ব্যক্তিগত শত্রু কে আছে, উনি আমরা যতটুকু জেনেছিলাম উনি বিভিন্ন জায়গায় একজন আলেম ছিলেন, স্বনামধন্য, বিভিন্ন জায়গায় উনি ভালো বক্তা ছিলেন, উনি অত্যন্ত মেধাবী একজন আলেম ছিলেন। ওনার
ছাত্র জীবনে তার প্রশংসনীয় সাফল্য আছে। সব মিলিয়ে সব কিছু বিষয় নিয়ে আমরা কাজ করার চেষ্টা করি। করতে 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 আমরা এমন একটা বিষয় আবিষ্কার করে ফেলি বা উদ্ঘাটন করি, সেটা একটু শকিং। সেটা হচ্ছে আমরা তারপর ওনার ফ্যামিলি আবার ছিল না, ওনার একটা ছোট ইমিডিয়েট মানে দ্বিতীয় সন্তান মেয়ে, এই তার পিতার মৃত্যুতে একটু অসুস্থ হয়ে যায় মানসিকভাবে। তাকে চিকিৎসা করানোর জন্য তার স্ত্রী সহ অন্যরা ঢাকায় ছিল। আমরা তাদেরকে খুব ভালোভাবে জিজ্ঞাসাবাদ করতে পারছিলাম না। ওনারা পরশু ঢাকা থেকে এসছেন, তারপরে আমরা তাদেরকে জিজ্ঞাসাবাদ শুরু করি। ঘটনার দিন ওনার স্ত্রী বাসায় ছিলেন না, এটা আপনারা ইতিমধ্যেই জেনেছেন। ওনার স্ত্রী ওনার পিতার বাড়ি তজুমউদ্দিনের খাসেরহাট এলাকায় গিয়েছিলেন। উনি 5 তারিখে গিয়েছিলেন, আর এই ঘটনাটা ঘটে 6 তারিখে। তো 6 তারিখ রাত আনুমানিক 9টায়। তো তারপরে ওনারা আসেন, ওনারা এরপরে এসেছিলেন। তো আমরা যে বিষয়টা তখন গিয়ে বের করি সেটা হচ্ছে, আমরা যখন বিভিন্ন বিষয় নিয়ে জিজ্ঞাসাবাদ করছিলাম, প্রাথমিকভাবে আমরা তার যে নিজের সন্তান, প্রথম সন্তান তার ছেলে রেদওয়ান, তার হাতে কাটা দাগ পাই। এইটা দিয়ে আমাদের সন্দেহটা শুরু হয়। তারপরে তাকে অন্য সব পরিবারের সদস্য অন্যদের মতো তাকেও জিজ্ঞাসাবাদ করা হয়। তারপরে করতে 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 একটা পর্যায়ে গিয়ে আমরা যেটা জানতে পারি, এই নৃশংস হত্যাকাণ্ডটি তার নিজের সন্তানই এটা করেছে। এবং এই নিয়ে আমরা অনেকগুলো তথ্য পেয়েছি। তার সন্তান, এটার একটা অন্যতম কারণ ছিল তার পিতা তাকে অত্যন্ত কড়া শাসনে রাখতেন, এটা তার একটা অভিযোগ। এবং এই ছোট থেকেই এই কড়া শাসনের কারণে তার ভিতরে একটা বিক্ষুব্ধ ভাব জন্ম নেয়, ক্ষোভ, এবং তার কাছে মনে হতো যে তার কোনো স্বাধীনতা নেই। সে তার পিতার মতো তার সন্তান অত্যন্ত মেধাবী ছাত্র, সে ক্লাসে ফার্স্ট হতো, তারপরেও তার কোনো স্বাধীনতা ছিল না, তাকে প্রচণ্ড মারধর করতো, এরকম তার অভিযোগ। তো এগুলো থেকে তার ক্ষোভ তৈরি হয় এবং বিভিন্ন সময়ে সে বাড়ি থেকে পালিয়ে যাওয়ারও চিন্তা করেছে মুক্তির জন্য। তার পরবর্তীতে সে আত্মহত্যারও চেষ্টা করেছে। মাস 2 আগে উনি ওই ছেলে তার আত্মহত্যার চেষ্টা করে। যদিও এই সন্তান তার পিতারই মাদ্রাসায় লেখাপড়া করে, কিন্তু গত 2 মাস যাবৎ কিন্তু সে বাসায় থাকে না। এটা আপনারা যারা জানেন, আশপাশে থাকেন তারা জানেন। তো কেন? কারণ সে একবার আত্মহত্যার চেষ্টা করেছিল। তার পরবর্তীতে তার মামার বাসায় তাকে নিয়ে রাখা হয়। মামার বাসায় থাকেন কিন্তু পড়ে নেই মাদ্রাসায়। তো ওই সময় থেকেই তার ভিতরে একটা চিন্তা আসে যে আমার মুক্তির জন্য 2টা রাস্তা, একটা হলো তাকে আত্মহত্যা করতে হবে অথবা তার বাবাকে সরিয়ে দিতে হবে। একটা মানসিক একটা বিকৃতির মতো অবস্থা তার ভিতরে তৈরি হয় এবং সে এটা নিয়ে চিন্তা করতে থাকে এবং সে বিভিন্ন মুভিও দেখতো, সাইকো টাইপের যে মুভিগুলো আছে এগুলো দেখে, একটা মুভি দেখে তাকে অনুপ্রাণিত করে যে এরকম এক ব্যক্তি এরকম সে চাপের ভিতরে থেকে, যে নানা মানসিক চাপের পরের থেকে যে তাকে চাপ দিত তাকে সে কিভাবে হত্যা করে, এটার পরের থেকে সে এই পরিকল্পনাটা করে এবং সে একটা ছুরি অর্ডার করে দারাজে। গত 2 তারিখে সে দারাজে একটা ছুরি অর্ডার করে। ওই ছুরিটা সে 5 তারিখে রিসিভ করে। তো তার উদ্দেশ্য ছিল 4 তারিখে তার বাবাকে সে হত্যা করবে এবং 4 তারিখে তার প্ল্যান ছিল সে ফজরের নামাজের পরে অনেক সময় সে খুঁজছিল কখন করবে। তো ফজরের নামাজের পরে তার একটা পরিকল্পনা ছিল, কিন্তু 4 তারিখে তার ছুরিটা তখন পর্যন্ত তার হাতে পৌঁছায় নাই। 4 তারিখে তার মা তাদেরকে ফোন দিয়ে বলে যে সে নানার বাড়ি আসছে। তো এইটার পরে তার প্ল্যানটা সে চেঞ্জ করে, যে তাহলে তো সুযোগটা হয়ে গেল, যে তাহলে সে প্ল্যান করে যে 6 তারিখে, এটা তার জন্য একটা সুবর্ণ সুযোগ, 6 তারিখে সে এশার নামাজের পরে সে বাসায় গিয়ে এই কাজটা করবে। তো যথারীতি পরিকল্পনা অনুযায়ী সে বাসা থেকে চলে আসে, তজুমউদ্দিন থেকে ভোলায় চলে আসে। এসে সে তার ওই মেইন গেটের দরজা খোলা ছিল, কিন্তু ভিতরের দরজা, যে বাসার যে দরজাটা, সেটা তালাবদ্ধ ছিল।
তার ভিতরে পিছনে গিয়ে সে অবস্থান করে। তখন এর আগে সে এই পরিকল্পনার জন্য সে আরও কিছু কাজ করে, পরিকল্পনা বাস্তবায়নের জন্য একটা কালো শার্ট সে ক্রয় করে মানে তার মামার দোকান থেকে এটা সংগ্রহ করে। কালো শার্ট কেন নিয়েছে? কারণ সে কালো শার্টে রক্ত লাগলে এটা দেখা যাবে না, এই জন্য কালো শার্ট সে নির্বাচন করে। আর একটা ক্যাপ সে ক্রয় করে, এটা ভোলা সদরেরই একটা দোকান থেকে ক্রয় করে। আর একটা ঘড়ি সে তার মামার বাসার থেকে নিয়ে আসছিল। আপনারা যারা আমাদের এই তদন্তের সঙ্গে সহযোগিতা করছিলেন তারা জানেন, আমরা তার বাসা থেকে একটা প্লাস্টিকের ঘড়ি তৈরি করেছিলাম, এটার ফিতা ছেঁড়া ছিল। তো এই ঘড়ির মালিককে আমরা খুঁজছিলাম। এই ঘড়িটা তার মামার টেবিল থেকে সে নিয়ে আসছিল, প্লাস্টিকের একটা ঘড়ি, ওই কালো রঙের। তো এই ঘড়িটাও সে ওই সময় নিয়ে আসে টাইম ঠিক রাখার জন্য। খুব অল্প সময়েই সে এখানে পেয়েছে, 5 থেকে 7 মিনিটের মধ্যে সমস্ত কার্যক্রম সম্পন্ন হয়েছে। তো সে শার্টটা পরে আসেনি, শার্টটা পরেছে এইখানে বসে, এই বাসায় বসে পিছনে এসে এটা পরিধান করেছে। আর পরে আসছিল একটা ওই গেঞ্জি নিয়ে আসছিল, গেঞ্জিটা সে শার্ট খুলে তারপরে এই গেঞ্জিটা পরে যাবে। ওই গেঞ্জিটাই আমরা আগে জব্দ করেছিলাম। আমরা যে ঘরের পাশে একটা গেঞ্জি জব্দ করেছিলাম পলিথিনের প্যাকেটে, ওটা ছিল সেই গেঞ্জি। আর সে তখন এই ঘরে যখন তোর বাবা নামাজ পড়ে গিয়ে দরজা ভিতরে লক, মেইন গেটটা লক করে, দরজা উনি লক করে ভিতরে গিয়ে উনি পাঞ্জাবিটা রেখে কম্পিউটার, ও ছেলে জানতো তার বাবা যে কম্পিউটারে কাজ করে, এটা তার জানা ছিল। যখন উনি 8:51 দিকে তার বাসায় প্রবেশ করেছে, আমরা যে অন্য যারা রেসপন্ডার ছিল এবং যারা তার সঙ্গে নামাজ পড়েছেন তাদের বক্তব্য থেকে আমরা এরকমই একটা সময় পাচ্ছিলাম, 8:50 বা 52 দিকে, 51-52 দিকে উনি মসজিদের থেকে বাসার দিকে গিয়েছেন। তো আমরা তাকে ওই ছেলে যখন উনি ওনার বাবা যখন ওই কম্পিউটারে কাজ শুরু করেছে, তখন এই ছেলে দরজায় নক করে। দরজায় নক করার পরে ওর বাবা তাকে জিজ্ঞেস করে কে, তখন বলে বাবা আমি রেদওয়ান। তখন সে ওই বলার পরে বাবা দরজা খুলে দিলে ঢুকেই সে, এর আগে সে যখন ঘরের পিছন থেকে আসে সিঁড়িতে সে কিছুক্ষণ বসেছিল। তার বক্তব্য মতো তার শরীর তখন কাঁপছিল, কিন্তু তার সিদ্ধান্ত ছিল না, এই সিদ্ধান্তটা সে যে কোনো মূল্যে হোক ওই দিনই বাস্তবায়ন করবে, এছাড়া আর তার মুক্তির কোনো উপায় নাই। এই চিন্তা থেকে সে যখনই দরজাটা খুলে সে কোনো রকম কাল বিলম্ব না করেই প্রথম ছুরিটা চালায়, যেটা তার পেটের কাছাকাছি একটা স্পট আছে আপনারা, ওইটা প্রথম লাগে। এটা লাগার পরে ওর বাবা ছুরিটা ধরে ফেলে। আমাদের সুরতহালেও ওর বাবার হাতে কাটার দাগ আছে। তখন ধরে ফেলার পরে ও মাপ চায় তার বাবা, যেহেতু বাবা আমাকে মারিস না, আমাকে মাফ করে দে। সে তখন বলে ঠিক আছে, কমিটমেন্ট করবে না। তখন তার হাত থেকে যখন ওই যে ছুরিটা ছড়াইতে যায় তখন তারও হাতটা কেটে যায়, রেদওয়ানের হাতও কেটে যায়। ওই কাটা দাগটাই আমরা পরে পেয়েছি। তারপরে সে বুকে পেটে এরকম দুইটা ইয়ে করে এবং তার বাবা তখন চিৎকার দিলে তখন গলায় মরে। এবং তার ধারণা ছিল আগে থেকে ওই যে ঘাড়ের পিছনে যে আমরা একটা কাটা দাগ পেয়েছি, যে কিভাবে মারলে মৃত্যু নিশ্চিত হয়, এটা সে ওই মুভি দেখে পেয়েছে। ঘাড়ের পিছনে সে ওই সময় একটা তার বাবা তখন বাঁচাও বাঁচাও চিৎকার করেছিল। এই বাঁচাও চিৎকারটা পাশের বাড়ির এক মহিলা আছেন, আয়ানের মা, হ্যাঁ, ওনারা কিন্তু শুনেছে। এবং রাস্তার একজন রাজন নামে এক লোককে আমরা পেয়েছিলাম, রাজনও শুনেছে। এই আয়ান গিয়ে তারপরে ওই মাদ্রাসায় গিয়ে জহিরুলকে এবং আরিফকে প্রথমত ডেকে আনে, যারা ছিল ফার্স্ট রেসপন্ডার, প্রথমত যারা সাড়া দেয়। ওনারা এসে কিন্তু দরজা বন্ধ পেয়েছে, মেন গেটটা বন্ধ পেয়েছে। তারপরে তো টিন ভেঙে তারা ভিতরে ঢুকেছে। ওই যখন ঢুকে এর মধ্যে যখন তার বাবা চিল্লাচিল্লি শুরু করে, ওইটা সাউন্ড, তখন তো গলায় মেরেছে, বাবা পড়ে যায়। সে দ্রুত দরজাটা আটকে বাইরে চলে যায়, পিছনে চলে যায়। এর মধ্যেই খুব দ্রুতই কিন্তু আবার ওই রেসপন্স টিম আসে এবং ওরা গেট খুলে দিলে আরো লোক ঢোকে, আশপাশের সবাই ভিতরে চলে আসে। সে পেছনে ছিল, বেশ কিছুক্ষণ ছিল। তার বক্তব্য হচ্ছে যদি পিছনে কেউ যেত ওই সময় তাহলে হয়তো আমি ধরা পড়তাম।
তো যখন ভিতরে লোকজন অনেক চলে আসে তখন সে আর ওই ঝুঁকি নেয় নাই, সে ওই পিছন দিক গিয়ে ওই যে গাছের ওই দিক দিয়ে একটা লাফ দিয়ে গিয়ে পার হয়ে চলে যায়। যখন চলে যায় তখন তার যে ছুরিটা ছিল সেটা খালে ফেলে দেয়। আপনারা জানেন আমরা আমাদের আজকে একটা চৌকস দল এবং পাশাপাশি আমরা একটা স্থানীয় ডুবুরির সহায়তা নিয়ে ওই তার দেখানোর মতো যে জায়গাটা সেখান থেকে ওই ছুরিটা উদ্ধার করেছি আজকে। এটা আমাদের জব্দ আছে। এই মোটামুটি তারপরে ওখান থেকে সে ওই খালের পাশ দিয়ে একটা বাড়ি আছে, ওই ওই যে ব্রিজ আছে একটা কালভার্ট, ব্রিজের আগে একটা বাড়ি আছে, ওই বাড়ির ভিতর দিয়ে ও খাল পার হয় না, এদিক দিয়ে গিয়ে কালো শার্ট এবং ক্যাপ পরিহিত মাছটা তখন ওইখানে ফেলে যায়। ওই মাছটা আমাদের জব্দ আছে। একটা মাছ আমরা আগেই জব্দ করেছিলাম, ওই বাড়ির ভিতর দিয়ে যায়। ওর বক্তব্য মতো ওইখানে একজন বয়স্ক মহিলা আছে, তার সঙ্গে তার চোখাচোখি হয়েছিল, কিন্তু তার যেহেতু ক্যাপ ছিল এবং কালো শার্ট ছিল, ভদ্রমহিলা ভাবে তাকে তার ছিল যে শার্ট পরা অবস্থায় তাকে কেউ দেখে নাই, তাকে কেউ কোনোদিনও চিনতে পারবে না, এটা তার একটা ধারণা ছিল। রাস্তায় উঠে কিছু দূর যাওয়ার পরে একটা অটো পায়, অটোকে যেতে বলে, সে ওই শহর পর্যন্ত আসবে এরকম তাকে অটোকে পুরো তাকে প্রস্তাব করলে অটোওয়ালা বলে না আমি এত দূর যাবো না। তখন বলে আপনি কোন পর্যন্ত যাবেন, যেই পর্যন্ত যাবেন ওই পর্যন্ত যাবো, এটা বলে সে অটোতে। তখন তার হাতে রক্ত ছিল এবং শার্টে রক্ত ছিল, শার্টের রক্ত তো বোঝা যাচ্ছিল না তার বক্তব্য মতো। তো সে সেই অটোতে উঠে কিছু দূর যাওয়ার পরে আরো কিছু প্রমাণ আমরা পেয়েছি। অটোওয়ালাকে আমরা বের করে ফেলবো আশা করছি, কারণ আমাদের কাছে কিছু এই সংক্রান্তে আমাদের কাছে তথ্য আসছে। অটোওয়ালাকে নিব আমরা সাক্ষীর জন্য, তাকে আমরা নিয়ে আসবো। অটো দিয়ে আমাদের কিছু দূর আসে, পুলিশ লাইন্স পার হয়ে মোড় পর্যন্ত এসে এইখান থেকে সে হেঁটে হেঁটে বাংলা স্কুল পর্যন্ত একরকম ঊর্ধ্বশ্বাসে। এর আগে সে ওইখানে একটা মসজিদে, এই মসজিদের নামটা যেন কি, খলিফাপট্টি মসজিদে গিয়ে সে এটা ওয়াশ করে হাতগুলো, এবং তার হচ্ছে আমার কাছে তখন মনে হচ্ছিল একটা আটশে গন্ধ, মানে বাজে একটা গন্ধ তার কাছে আসছিল। এটা আমাদের কাছে মনে হয়েছে এটা হয়তো তার মানসিক একটা পীড়াত থেকে হচ্ছিল, কারণ এত দ্রুত বাজে গন্ধ পাওয়ার কথা না। তো এটা তার ভিতরে কাজ করছিল। সে আসে বাংলা স্কুল পর্যন্ত আসে, এখানে আসার পরে একটা সিএনজি নেয়, সিএনজি নিয়ে তারপরে ওই সিএনজিতে আরো যাত্রী ছিল, এগুলো নিয়ে সে সোজা তজুমুদ্দিন চলে যায় খাসেরহাটে। তো ওইখানে গিয়ে ওইখানে তো সে ফ্রেশ হয়ে বাসায় ঢুকে যায়। এই হচ্ছে মোটামুটি আমাদের এই ঘটনাটা আমরা যেটুকু পেয়েছি, আমাদের যে সাক্ষ্য প্রমাণগুলো সংশ্লিষ্ট যেগুলো পেয়েছি এখন পর্যন্ত আমার যতটুকু মনে আছে আপনাদেরকে আমি বললাম। এরপরে যদি আরো কোনো প্রশ্ন থাকে, এই হত্যাকাণ্ডে কি ছেলে একাই ঘটেছে না তার সাথে সহযোগী? এখন পর্যন্ত আমাদের কাছে যে তথ্য আছে, আমরা যে সাক্ষ্য প্রমাণ পেয়েছি, তার ছেলে একাই জড়িত। 17 বছর 3 মাস তার সার্টিফিকেট অনুযায়ী। ওই ছুরি আর কিছু বলবেন? না স্যার, চলে আসে, আর কোনো প্রশ্ন নাই। আটক করেছেন যে তজুমুদ্দিনের মামা বাড়ি থেকে? না, ওর বাসা থেকে নিয়ে আসছে। আমরা প্রথমত আটক করি না, আটক জিজ্ঞাসা পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদ সেই হিসেবে জিজ্ঞাসাবাদ। ওকে জিজ্ঞাসাবাদের জন্য কবে? কালকে রাতে আমরা কালকে রাতে এই কোন হাত বাম হাতে সেলাই লাগছে না, ও চিকিৎসা না, আমরা ছুটে চলে গেছে 11টা থেকে। জি স্যার, ভোলার দুটি ঘটনা আলহামদুলিল্লাহ আমরা আপনার মাধ্যমে একটু সাউন্ড করেন না উনি। জি, ভোলার দুটি ঘটনা আমরা মোটামুটি একদম ক্লিয়ার হলাম ভোলাবাসী, এবং ভোলাবাসী কৃতজ্ঞ আপনাদের পুলিশ বাহিনীর প্রতি। স্যার, এর পাশাপাশি ইস্পিতার হত্যাকাণ্ড নিয়ে কিন্তু ভোলাবাসীর মধ্যে একটা উৎকণ্ঠ আছে, এই ঘটনার সর্বশেষ আপডেটটা কি? আচ্ছা, একটু ধন্যবাদ আপনাকে। ইপসিতা হত্যাকাণ্ডটা নিয়ে একটু যদি একটু কথা না বলেন, একজন করে কথা বললে একটু ভালো হয় মনে হয়।